নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান, আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের এই ছাদ বাগানের গাছগুলো ঠিক ততটাই ভালো। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ, শীতের মরশুম কিন্তু শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি যারা বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করেন বা প্রচুর পরিমাণে গাছ করেন, তারা কিন্তু তাদের শীতের বাগানের প্রস্তুতি নিতে শুরু করেছেন। অনেকের চন্দ্রমল্লিকা পম্পন কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। মরশুমের শেষেও যে এত সুন্দর করে একটা বাগান সাজিয়ে গুছিয়ে একদম পরিপাটি করে রাখা যায়, সেটা কিন্তু আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন। আজকে আমরা যার ছাদ বাগানে এসে উপস্থিত হয়েছে, যারা সোশ্যাল মিডিয়ায় একটু অ্যাক্টিভ এবং বিভিন্ন যে গাছের যে গ্রুপগুলো আছে তার সঙ্গে যারা যোগাযোগ রাখেন বা নিয়মিত সেখানে পোস্ট দেখেন, নিঃসন্দেহে আপনারা তাকেও চিনতে পারবেন। আজকে কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি উত্তরপাড়ায় আমাদের প্রিয় শ্রীমতী কাকলি দত্ত বসু দিদির বাড়িতে। আমরা তার ছাদ বাগানটা ঘুরে ঘুরে দেখব এবং দিদির সাথে কথা বলবো। তো চলুন বেশি দেরি না করে আমরা ছাদ বাগানটা যেমন দেখি, তার সাথে সাথে দিদির সঙ্গে একবার কথা বলি। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় দিদি শ্রীমতী কাকলি দত্ত বসু। আমরা দিদির সঙ্গে কথা বলবো। নমস্কার দিদি, বাঞ্ছারামের বাগানে আপনাকে স্বাগত। দিদি, সবার প্রথমে আপনি যদি আপনার পরিচয়টা একবার জানান এবং আপনি কোথায় থাকেন, কি করেন একটু যদি। আমি কাকলি দত্ত বসু, আমি থাকি হচ্ছে উত্তরপাড়া। মানে এটা পুরোপুরি প্রায় শহর হয়ে গেছে। সেই শহরের মধ্যে একটু একটু ছাদ বাগান, এটার মধ্যে আমি যতটা সম্ভব মানে গাছ দিয়ে ভর্তি করে রেখেছি, এই আর কি। আচ্ছা, আর একটা কথা আমি বলে নিই, দিদি শুধু যে গাছ পাগল মানুষ তা কিন্তু না। দিদি কিন্তু বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত। আমরা দিদির মুখ থেকে সেটাও একটু শুনতে যাবো। দিদি, আমি জানি আপনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। আপনি কিভাবে যুক্ত সেটা যদি আমার দর্শকদের একটু জানান। মানে আমি একটা যে দুটো সংগঠনের সাথে আছে, একটা পরিবেশ সংগঠন আর একটা এমনি এনজিও। এনজিওটা হচ্ছে সুখের চাদর। এটা আমার এর সাথে আমার পরিচয় ফেসবুকের থ্রু দিয়ে। থেকে আমাদের সব বন্ধুরা সব সদস্যরা রয়েছেন। তো তিনটে আমাদের মোটামুটি কাজ আছে। একটা আস্থা জ্যোতি, আরোগ্য জ্যোতি আর শিক্ষা জ্যোতি। আস্থা জ্যোতিটা হচ্ছে মানে কোনো আর্থিকভাবে পিছিয়ে পড়া কোনো ফ্যামিলি, যেখানে তাদের টাকার দরকারে একটু সাহায্য পেলে তারা জীবনে দাঁড়াতে পারবে, অসুবিধাটা কাটিয়ে উঠতে পারবে, সেটা করি আমরা আর্থিকভাবে। আর এগুলো আমাদের কোনো গ্র্যান্ট পাই না গভর্নমেন্টের। আমাদের সব সদস্যরা পরিচিত যা আছে, বিদেশ থেকেও আসে মানে। আর শিক্ষা যদি এটা হচ্ছে গরিব মেধাবী ছাত্রী, তারা পড়াশোনাটা পিছিয়ে যাচ্ছে, হয়তো তাদের একটা টাকা পেলে, খাতা বই পেলে, তাদের টিউশনের ব্যবস্থা আছে। আমরা মাসে মাসে সব তাদের টিউশনের টাকা দিয়ে তাদের পড়ানোর ব্যবস্থা আছে। টিউশন খরচাটা আমরা দেখি, এটা আছে। আরেকটা হচ্ছে আপনার আরোগ্য জ্যোতি। ওটা হচ্ছে অসুস্থ যারা টাকা পয়সার জন্য চিকিৎসা করাতে পারছেন না, মানে খুব বেশি ব্যয়বহুল চিকিৎসাতে আমরা যেতে পারি না, ক্যান্সার বা লিভার প্লান্টেশন বা এটা এইসব ব্যাপারে পারি না, ওইটা আমরা মানে মোটামুটি একটা ছোটখাটো রোগগ্রস্ত হলে যে আর্থিকভাবে যারা পিছিয়ে আছেন, যারা চিকিৎসা করতে পারছেন না বা পড়াশুনো করতে চান, আর মানে আর্থিক অনটনের জন্য যেটা হয় একদম নিম্ন মধ্যবিত্ত পরিবার বা একদম নিম্নবিত্ত পরিবারে আমরা দেখেছি কিভাবে মানুষের একটা আর্থিক টানাটানি আছে, সেই জায়গায় সেই সমস্ত জায়গাগুলো দিদিরা সাহায্য করেন। এই কারণেই কিন্তু দিদিকে আমার খুব বেশি ভালো লাগে এবং একটা আলাদা শ্রদ্ধা আছে দিদির প্রতি, ঠিক এই কারণেই। যাই হোক, আমরা এটা শুনলাম, এবার আমরা আসি আমাদের আসল যে আজকে দিদির ছাদ বাগানটা ঘুরে দেখা এবং বিশেষ করে কিছু রেয়ার গাছ আছে সেগুলো দেখা। আপনার কাছে আমি জানতে চাইবো যে এই যে এত বাগান করছেন, এই বাগান শুরুটা কি করে করলেন? শুরুটা আমার ছোটবেলায় আমার বাবা খুব বাগান করতেন, ওখান থেকে আমার শুরু। মানে বাবার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি প্রথম শুরু করি। বাবা এনে গাছটা বসাতেন, তারপর সব যত্ন আমি করতাম, এই আর কি। তারপর তো বিয়ে হয়ে গেল, এখানে শ্বশুর বাড়ি, এখানে তেমন জায়গা নেই। আমার বাপের বাড়িতে প্রচুর জায়গা, মাটিতে টবে প্রচুর গাছ ছিল। মানে বাবা তখনকার দিনে 90টা ভ্যারাইটির গোলাপ গাছ ছিল, প্রচুর আর কি সেগুলো। তারপরে আস্তে আস্তে শুরু হয় আমার আসল মানে একদম পাগলের মতো বাগান করা শুরু হয় 2019 সাল থেকে। মানে এগুলো আমি আস্তে আস্তে এক একটা গ্রুপে ফেসবুকে যুক্ত হওয়ার পর নানান গ্রুপে যোগ দিয়ে আমি উপকৃত। মানে এই অ্যাডেনিয়ামের কিছু আমি যত্ন জানতাম না, পুরোটাই আমার এই গ্রুপ থেকে সব অভিজ্ঞ বাগানীদের থেকে জানা। তারপর আস্তে আস্তে মানে অ্যাডেনিয়াম, এখন আমি বলতে গেলে অ্যাডেনিয়ামই আমার সব থেকে ফার্স্ট চয়েস। আচ্ছা দিদি, আপনি আপনার বাবার হাত ধরে গাছের জগতে আসা, আপনার বাবা গাছ করতেন, আপনি সেখানে সহযোগিতা করেছেন, সেখান থেকে নেশাটা আপনার এসেছে, ঠিক আছে। কিন্তু আপনার একটা সময় বিয়ে হয়ে গেছে, তারপরে এই যে এত বাগান সাজিয়ে তোলা বা এই বাগান করাটাকে কন্টিনিউ করা, এইটা কি কারণ?
এটা একটা কারণ হচ্ছে আমার ছেলে মেয়ে যখন একটু বড় হয়ে গেল, এবার আমি যেহেতু ওয়ার্কিং নয়, হাউস ওয়াইফ, এবার ঘরের কাজকর্ম করার পর অফুরন্ত সময় থাকতো, যেটা আমার মানে খুব অস্বস্তিকর ছিল যে এই সময়টাকে আমি কাজে লাগাচ্ছি না কেন। আমার একটা বই পড়ার নেশা আছে, আমি বই পড়তে ভালোবাসি, ওটা ঠিক না। আর তাহলে কি নিয়ে তখন আমি দেখলাম যে আমার একটা ছোটোবেলার ভালোবাসা আমার মধ্যে তখনও আছে, এবার সেটাকেই আমি শুরু করলাম। আমার এরকম গাছ দিয়ে খুব 4-5টা করে গাছ, তারপর আস্তে আস্তে বিভিন্ন গাছের গ্রুপের সাথে যুক্ত হয়ে আমি এখন পাগলের মতো গাছ বানাই। এই গাছরা হচ্ছে আমার কাছে সন্তান সমূহ। আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, কিন্তু এই গাছরা এখন আমার ছেলে মেয়ে। এবং এই যে সবুজ পৃথিবী, এদের নিয়ে থাকা যে কি আনন্দের। এখন আমরা সবাই জানি একটা অস্বস্তিকর গুমোট পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি সারাদিন। ঘরে থাকলে টিভি খুললে পরেই খুব মনটা অস্থির লাগে, তখন আমি ছুটে চলে আসি ছাদ বাগানে। মানে এটা কাছে আমি বিশাল কিছুক্ষণ আমি অন্তত ওই পরিবেশটাকে হয়তো ভুলে থাকতে পারি আমার এই রঙিন পৃথিবীর মধ্যে। আমার এই ফুলের মানে এদের মতো বন্ধু হয় না, মানে উষ্ণায়ন বলুন। আর এখন আমি যেখানে থাকি তো একটা পুরো শহরই বলতে গেলে, সেখানে ওই এক টুকরো সবুজ আমার মানে অক্সিজেন আমার সারাদিন সব পরিশ্রম। এবার আমি সব কাজ আমি নিজে হাতেই করি, এখন অবধি কোনো আমার মানে হেল্পিং হ্যান্ড নেই। আমার সব গাছের যত্ন আত্মি সব আমার নিজে হাতে করা। মানে এদের নিয়ে আমি খুব ভালো আছি। নাহলে বোধহয় আমার হাঁটুতে একটা সমস্যা আছে, ডাক্তার বলেছিলেন গাছ করা বন্ধ করুন, হাঁটুতে। বলছি না, গাছ যদি বন্ধ করি আমি বাঁচতে পারবো না। তখন আরেক ডাক্তারবাবু আছেন, উনি বলছেন না, আপনি তাহলে কিন্তু ডিপ্রেশনে চলে যাবেন, একদম বন্ধ করবেন না, প্রোটেকশন নিয়ে যেভাবে হোক গাছটাকে। সবার প্রথমেই আমি যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি ড্রাগন গাছ রয়েছে, সেখানে কিন্তু যেমন পাকা ফল রয়েছে তেমন কিন্তু কাঁচা ফলও রয়েছে, এবং গাছটা খুব একটা বড় সেটা বলবো না, তাতেও কিন্তু বেশ যথেষ্ট সাইজের। এবং এই ফলটা আমরা যেটা দেখছি প্রায় পেকে এসছে, এবং এটা কিন্তু 250 গ্রাম ওজন হবে, প্রায় 250 গ্রাম। দিদি, আপনার কি জানা আছে এই ভ্যারাইটিটার নাম কি? না, এটা আমি জানি না, তবে এটা আমি একটা গ্রুপ মিটেই পেয়েছিলাম, এইটুকু একটা ডাল পেয়েছিলাম সেখান থেকে এটা আমি অনেকে আরো বোধহয় 20 জনকে দিয়েছি কাটিং। এই মুহূর্তে আমরা অ্যাডেনিয়ামের মাঝখানে দাঁড়িয়ে আছি। পেছনেও দেখতে পাচ্ছেন একটা র্যাক করা আছে, তার মধ্যে সারিবদ্ধভাবে যেমন অ্যাডেনিয়াম সাজানো আছে, ঠিক আমার সামনে এই পুরো ছাদের মাঝখানটা জুড়ে কিন্তু প্রচুর অ্যাডেনিয়াম রয়েছে, যেগুলো আপনারা এই মুহূর্তে দেখছেন, এবং প্রচুর ভ্যারাইটি রয়েছে। আচ্ছা, দিদির কাছে জিজ্ঞেস করবো, দিদি এই গাছগুলো তো বিভিন্ন সাইজের দেখতে পাচ্ছি, কিছু গাছ দেখছি অনেক মোটা পুরনো, কিছু নতুন, তাই মোটামুটি এই গাছগুলোর বয়স কত? এইগুলো 2019 না, হ্যাঁ শুরু হয়েছে করোনা 2019-এর মিডিল থেকে ম্যাক্সিমাম। আর একটা গাছ আছে ওটা 8 বছর, এইটা 8 বছর, ওইটা 8 বছর, আর ওইটা 8 বছর। এই একটা দেখছি, এটা এই 4 বছর, 4 বছরে তো দারুণ গাছ হয়েছে, 4 বছরে অসাধারণ গাছ হয়েছে। এই গাছে তো গ্রাফটিং গুলো আপনি করছেন? হ্যাঁ, যেটা আছে মানে এটা আপনার গ্রাফটিং করা? এটা 3 in 1, 3 রকমের গাছ গ্রাফটিং করেছে। ফুটছে, এটা একটা ব্ল্যাক সোয়ান, আর ওটা একটা সাদা, আর একটা গোলাপি আছে, আর এটাও অমন করা। ওটা আমাদের 4 রকম ভ্যারাইটি একটা গাছে আছে। এটা যে মাদার গাছটা, ওটা কিন্তু কোনো কেনা গাছ নয়, একটা ডাল আমি রুট হরমোন দিয়ে বালিতে পুঁতে দিয়েছিলাম, সেটার ওরকম স্ট্রাকচার হয়েছে তলাটা। 5 বছর। এটা আমার প্রথম গ্রাফটিং এই গাছে, 2টো ডাল, এই ফুলটা গ্রাফট করেছিলাম। এবার 2টো ডালে একই রকম আর কি ডাল হয়ে গেছে, 2টো গ্রাফট হয়েছে, ফুল নেই এখন। তবে এই ভ্যারাইটিটা আমি ফার্স্ট গ্রাফট করি, এই গাছটাতে করা আছে। দিদির কাছ থেকে জেনে নেবো যে দিদির ছাদে ঠিক কি কি ধরনের গাছ রয়েছে, সেটা যদি দিদি আমাদের একবার একটু জানিয়ে দেন। এটা আমার সামনেই যেটা আছে নীলমণি লতা, এটা যতদূর আমি শুনেছি বিদেশি গাছ, তার রবীন্দ্রনাথ ঠাকুর এটা নাম দিয়েছেন নীলমণি লতা, এই আর কি। এটা গরমকালে হয়, অসাধারণ, যেমন গঠন তেমন ফুল। আচ্ছা, এটা হচ্ছে রসুন লতা, এটাকে পারুল্য বলে, পারুল লতাও বলে, রসুন লতা। পাতায় রসুনের গন্ধ, এটা বৈশিষ্ট্য, এর জন্য রসুন লতা। ফুলগুলো খুব বেগুনি রঙের। এটা পেরুভিয়ান লিলি, মানে এটাকে বাটারফ্লাই লিলিও বলে। ফুলগুলো যখন ফোটে মনে যেন অনেকগুলো প্রজাপতি বসে আছে এটার ব্যাপারে। এটা হচ্ছে ক্রোসান্ডা, কনকাম্বর বা প্রিয়দর্শিনী, এই একটা ফুটেছে, এটা এই বর্ষাটার পরে আবার ফুটছে। আচ্ছা আচ্ছা, এটা তো একটা বিখ্যাত জবা, এটা ভ্যালেন্টাইন ডে, এখন সে আর কি গ্রোথ নিয়েছে, আবার ফুল ফুটবে। এটা একটা খুব রেয়ার গাছ, এটার নাম হচ্ছে কর্ডিয়া, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম দিয়েছিলেন রক্তরাগ। খুবই রেয়ার গাছ, মানে এটা খুব কম মূল্যনের কাছেই আছে। আমি এটা সংগ্রহ করেছি, ইচ্ছা আছে আরও চারা করে আরও যাতে ছড়িয়ে দিতে পারি। আর এটার একটা বীজ হয়েছে, এই বীজটা আমি আগে কখনো দেখিনি, চেষ্টা করবো এটা থেকে যদি গাছ বানাতে পারি। আর এটার পাশেই একটা আছে, এটা হচ্ছে সরস্বতী চাপা, অনেকে বৃন্দাবন চাপাও বলে, খুব সুগন্ধি, এরকম সোজা, মানে সরস্বতী যেরকম বিনা থাকে ওরকম ফুলটা আর কি ঝোলে, ওর জন্য অতটার নাম সরস্বতী চাপা। এখন ফুল নেই, এই একটা ছোটো আর কি কুড়ি এসছে,
ফুল হয়ে জাস্ট আর কি শেষ হয়ে গেছে। এবার আমি যেকে দেখাচ্ছি সেটা একটা খুব অসাধারণ সুন্দর গাছ। এই অসাধারণতাটা হচ্ছে এর ফুলে, মানে ফুলটা যখন ফোটে তখন বেগুনি, তার পরের দিন আস্তে আস্তে এটা গোলাপি, তারপর এটা আজকে হয়েছে সাদা, আর যখন পরশু ফুটেছিল এটা ছিল পুরো বেগুনি। ওর জন্যই এটার নাম হচ্ছে আজকাল পরশু, কারণ 3 দিনে 3টে রং হয় গাছটার। এটা আমি এই বছরই সংগ্রহ করেছি, মাস 3-4 হয়েছে। জাতীয় ক্যাকটাস। আমি এটা কিন্তু এইটুকু একটা টুকরো, জাস্ট 2টো টুকরো পেয়েছিলাম একটা গ্রুপ মিট থেকে, মানে প্রায় বছর 1.5 আগে বোধহয়। এখন সেটা ভর্তি হয়ে গেছে, দারুণ শেপ, সুন্দর। আর আজকে আমি প্রথম ফুলেরও দেখা পেয়েছি, এতে ফুলটা অসাধারণ সুন্দর, সারা গাছ ভর্তি কুড়ি। এই এখানে আছে, এটাও বোধহয় কালকে ফুটবে এই ফুলটা। ফুটবে। আর এটা আরেকটা, এই দুটো ফার্স্ট ফুটেছে এবং এটা কালকে ফুটবে এবং অসাধারণ একটি গাছ, সত্যি অসাধারণ গাছ। এবং এই যে ফুলটা অসাধারণ দেখতে, এবং যেরকম গাছে প্রত্যেকটা মানে ডালে দেখছি কুড়ি এসে গেছে, এই গাছটা যখন ভর্তি হয়ে ফুল ফুটবে তখন কিন্তু একটা অসাধারণ ফিলিংস লাগবে। আপনারা চাইলেও কিন্তু এরকম একটা ক্যাকটাসের গাছ আপনাদের ছাদ বাগানে অবশ্যই যোগ করতে একটা পারেন। যত্ন লাগে না, শুধু বৃষ্টির জলটাকে বাঁচিয়ে রাখে, মানে বৃষ্টির জলটা বাঁচিয়ে রাখলে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এরকম গ্রো করতে সাফিসিয়েন্ট পারে। লাইটে রাখলে, সানলাইটে রাখলে এরকম একটা সুন্দর গাছ পাওয়া যায়। এটা দেখুন, এই আরেকটা একটু রেয়ার ভ্যারাইটির গাছ। এটা দেখতে বলবো একটু কটেজটা, এটা একটু এরকম কলসির মতো পেট মোটাটা ধরনের একটু গাছ, আর এরকম ছোটই হয় এটা। আর এইগুলো হচ্ছে ওর ফুল, এই যে তারার মতো দেখতে, এগুলো হচ্ছে ফুল। এই ফুলটা যেন পুরনো, এটা নতুন। এই পুরনো ফুলটাই মানে শুকিয়ে নিচে পড়ে এই যে তলায় ছোট চারা বেরিয়েছে, এখান থেকে নতুন চারা এখানেই হবে। মানে অনেকটা ঠিক আমাদের অ্যাডেনিয়ামের মতো, যেমন অ্যাডেনিয়ামের কটেক্সটা মোটা হয়, বড় হয়, একটা এই বনসাই গাছটা আকৃতির হয়। হয়তো বড় হবে না, বনসাইয়ের মতো থাকবে, কিন্তু কটেক্সটা তার দেখতে খুবই সুন্দর। এবং এর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ফুল থেকে যে বীজগুলো ঝরে পড়ে একদম নিচেই প্রচুর চারা হয়, এবং এই চারা থেকে নতুন নতুন গাছ কিন্তু আমরা তৈরি করে দিতে পারি। চলুন এবার দিদির কাছ থেকে জেনে নিই, দিদি কিভাবে এই অর্কিডের যত্ন করে এত সুন্দর ফুল ফোটান। দিদি, আপনার এই অর্কিডের যত্ন সম্পর্কে যদি আমার দর্শকদের একটু জানান। আমিও প্রথমে ভয় পেতাম, ভাবতাম অর্কিড তো পাহাড়ি অঞ্চলের গাছ, সেকে আমি সমভূমিতে কি করে করব। তারপর বিভিন্ন বাঙালিদের থেকে টিপস শুনে জন্য মিডিয়াটাই আসল এটার, মানে কোনো মাটি নেই, কিছু নেই, বালি নেই, কিছু নেই, ভার্মিও নেই। এর মধ্যে আছে আমি কাঠকয়লার টুকরো দিই আর ইটের কুচি, এই আর কি। এটা দিয়ে মিডিয়াটা করে তার মধ্যে এমনভাবে বসানো হয় যাতে রুটগুলো আর কি একটু হালকা না শ্বাস প্রশ্বাস নিতে পারে, খুব একটা টাইট হবে তা না, লুজ আছে। আর মাসে একবার ফাঙ্গিসাইড, পেস্টিসাইড ওটা দিয়ে দিলাম। আর ফুল ফোটার জন্য 2টো জিনিস দিতে হয়, একটা হচ্ছে আপনার 13-45-13 একটা আছে এনপিকে, আর 0-52-34, মোটামুটি এই 2টো গাছের গ্রোথ আর ফুল হওয়ার জন্য লাগে। মানে মাসে একবার করে অল্টারনেটিভ দিলেই এটা আমরা কিন্তু ভালো ফুল পেতে পারি। এটা হচ্ছে ডেন্ড্রোমিয়াম ভ্যারাইটি, মানে অর্কিড প্রজাতির মধ্যে এটা হচ্ছে, সবাই বলে যে শুরুটা এটা দিয়েই করতে, বা এর যত্নটা সোজা, মানে মিডিয়াটা ভালো রাখতে পারলে, একটু ফাঙ্গাস অ্যাটাক এড়াতে পারলে। আপনি শুরুতেই তো অসাধারণ ফুল ফুটিয়েছেন একদম। এবং এইখানেও একটা দেখতে পাচ্ছি, এইটা আমার মনে হয়, আমি যতদূর জানি এই গাছটার নাম হচ্ছে জিঞ্জার বিউটি। হ্যাঁ, ভুল হতে পারে আমারও, কিন্তু আমাদের যে আমরা তো টোটাল পান্নালাল মুখোপাধ্যায়ের থেকেই সব জেনেছি, বা এখনও জানি ওনার কাছ থেকেই, উনি আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। পান্নাদা, আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই বলবেন এটা জিঞ্জার বিউটি কিনা। আমার তো ধারণা এটা জিঞ্জার বিউটি। যাই হোক, এখানে অনেকগুলো অর্কিড রয়েছে এবং দিদি কিন্তু যত্ন করে অসাধারণ ফুল ফুটিয়েছে। এবং আপনারা যারা অর্কিড করতে ভয় পান তাদের আমরা বলবো, আপনারা এরকম দিদির মতো কিন্তু 2-4টে অর্কিড এনে প্রথমে ডেন্ড্রোবিয়াম দিয়ে শুরু করতে পারেন। তারপরে তা আপনাদের সহযোগিতা করবার জন্য আমাদের বাঞ্ছারামের বাগান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান রয়েছে। আপনারা সাথে থাকলে এইরকম গাছের, বিভিন্ন গাছের যত্ন সম্পর্কে আপনারা এইরকম টিপসগুলো পেতে পারেন। অর্কিডটা তো দেখলেন, এবং দিদিকে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বিভিন্ন গ্রুপগুলোতে তার যে হয়া, সেই হয়ার ছবি প্রতিনিয়ত তিনি পোস্ট করেন, এবং ওইগুলো দেখে আমরা কিন্তু অনুপ্রাণিত হই, আনন্দ নিই। তাই চলুন দিদির হয়া গাছগুলো এবার আমরা দেখে নিই। আমরা মাঝে মাঝেই দেখি বিভিন্ন গ্রুপে আপনি পোস্ট করেন এই হয়াগুলো, অসাধারণ গাছ নেই কিন্তু গাছ কিন্তু ভর্তি ফুল। মানে এই হয়া কতদিন বয়স এই হয়াগুলো? হয়ার বয়স 2 বছর। 2 বছর বয়স। আচ্ছা, প্রত্যেকটাই দিদি কি ফুল হচ্ছে? হ্যাঁ, দুটোতেই ফুল হচ্ছে। আমার আপাতত 2টো হয়া আছে। একটা হচ্ছে, ওটা হচ্ছে হয়া পিউবিকালিস, যেটা আমার সব থেকে সুন্দর লাগে, দারুণ দেখতে। ওটাকে আরেকটা আছে ওটাকে মোম বলে, মোম হয়া বলে, ওটার অরিজিনাল নামটা আমার ঠিক মনে নেই। ওটাও খুব সুন্দর, সাদা, তবে সব থেকে মন ভরিয়ে দেয় হয়া পিউবিকালিস। আর খুব অযত্নে একদম মন ভরিয়ে দেবে। আচ্ছা, অযত্ন বললে তো চলবে না, নিশ্চয়ই কিছু না কিছু যত্ন হয়। ওটা সব থেকে বড়ই হচ্ছে এটার পরিবেশটাকে ওকে ঠিকঠাক দিতে হবে।
আমার বারান্দাটা এমন আছে ডাইরেক্ট সানলাইট পায় না, ডিরেক্ট সানলাইট মনে হয় পছন্দ করে না, বা ইনডিরেক্ট সানলাইট আসছে, ডাইরেক্ট বৃষ্টিতেও নেই। ওই আর ওটার মিডিয়াটা হচ্ছে আপনার কোকোপিট, কোকোহাক্স আর ভার্মি, এই তিনটে হচ্ছে আর যা অর্কিডের যা যত্ন হয় আরে তাই যত্ন। আপনারা প্রত্যেকেই জানেন যারা বাঞ্ছারামের বাগানের দর্শকদের বাগান করতে উৎসাহিত করেন, আমরা কিন্তু তাদেরকে একটা সম্মান করে থাকি এবং এক্ষেত্রেও কিন্তু তার অন্যথা হচ্ছে না। এই মুহূর্তে আমি বাঞ্ছারামের বাগানের পক্ষ থেকে দিদির হাতে একটি সম্মাননা পত্র তুলে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে, আপনি আমার দর্শকদের আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনার এই অভিজ্ঞতা, আমাদের ছাদ বাগান করার যে অভিজ্ঞতা আমাদের দর্শকদের সাথে শেয়ার করবার জন্য। আশা করি আপনি এরকম আমাদের সাথে সবসময় যুক্ত থাকবেন। আমার ছাদ বাগানটা মানে ভালোবাসার এত গাছের মূল মানে আসল উৎসটাই হচ্ছে আমার বিভিন্ন গাছের গ্রুপ, তাদের থেকে আমি খুব উপকৃত। বাঞ্ছারামের বাগানও সেরকম একটা গ্রুপ, মাঝে মাঝে ওয়ার্কশপ হয়, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা আমাদের মতো বাগানি, আমরা যারা শুরু করেছি 5 বছর 6 বছর হয়েছে, তাদের জন্য এই ওয়ার্কশপগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে অংশগ্রহণ করলে আমরা অনেক কিছু জানতে পারি। এইভাবেই আমি মানে থাকি না, অনেক অভিজ্ঞ বাগানিরা আসেন যাদের আমরা এই ওয়ার্কশপ ছাড়া হয়তো পেতামই না, তাদের পক্ষে সম্ভব না আমাদের তাদের সবাইকে একসাথে পাওয়া। সেটা একটা বিশাল ব্যাপার, আমার কাছে বিরাট প্রাপ্তি। অসংখ্য ধন্যবাদ।